প্রিয় বন্ধুরা, আমি ফাতেমা রহমান সেতু। আজকেও চলে এলাম আরেকটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের গল্পটি হচ্ছে গার্মেন্টসের মেয়ের সাথে জিনের ছেলের প্রেম। আমাদের আজকের গল্পটি পাঠিয়েছেন পাবনা থেকে আমাদের এক বন্ধু, ওনার নাম হচ্ছে জেসমিন। জেসমিন আমাদেরকে গল্পটি যেভাবে পাঠিয়েছে আমি হুবহু সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার নাম জেসমিন, আমি গার্মেন্টসে চাকরি করি, একটা হেল্পারের চাকরি। আমার বয়স আনুমানিক 16 বছর হবে। গার্মেন্টসের সবাই আমাকে দেখে বলে আমি নাকি ফুটফুটে একটা মেয়ে। এত ফুটফুটে একটা মেয়ে হয়ে আমি কেন গার্মেন্টসে চাকরি করছি? আসলে খুবই গরিব মানুষ আমরা। আমি তো আগেই বলেছি আমি দরিদ্র পরিবারের একটি মেয়ে। আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়। প্রতিদিনের মতো আজও আমি গার্মেন্টসে কাজ করছি। গার্মেন্টসের একটি ছেলে আমার দিকে বারবার শুধু তাকাচ্ছে। আমি লক্ষ্য করছি আজ কয়েকদিন হলো ওই ছেলেটা বারবারই আমার দিকে তাকায়। আমি এই কথাটা আমার অপারেটরকেও বলি। অপারেটর আপা বলে এসব বাদ দে, এসব হয়েই থাকে, এগুলো গায়ে না মাখলেই হলো। প্রতিদিনের মতো গার্মেন্টসে আজকেও ওভারটাইম হবে। ঠিক রাত 9টার সময় আমাদের গার্মেন্টস ছুটি হলো। আমরা সবাই হুড়মুড় করে বের হচ্ছি, কে কার আগে বের হতে পারে। একটু যেতেই সুপারভাইজার ছেলেটা আমাকে ডাকলো, এই জেসমিন, জেসমিন। আমি দাঁড়িয়ে বললাম, জি স্যার। উনি বললেন, তুমি তো খুব সুন্দর দেখতে, তুমি কোথায় থাকো? আমি বললাম, ওই তো স্যার, সামনের একটা গলিতে, ওই গলির পাশে একটা মেসে আমি থাকি। ও আচ্ছা আচ্ছা, আমি এই তোমাদের পরের গলিতেই থাকি, কোনো প্রবলেম হলে আমাকে বলো, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। বাসায় যেয়ে রান্না টান্না করে খাবার খেয়ে শরীর খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম। আবার ভোরবেলায় উঠতে হবে, আবার কাজে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবার চললাম সেই গার্মেন্টসের পথে। প্রতিদিনের মতো আজকেও গার্মেন্টসে কাজ করছি। কাজের ফাঁকে ফাঁকে কেউ দুষ্টমি করছে, আমিও দুষ্টমি করছি। প্রতিদিনই আমাদের এখানে ওভারটাইম হয়। ঠিক 9টার সময় ছুটি হয়। আজকেও অফিস ছুটি হলো 9টায়। অফিস থেকে বের হয়ে আমার এক বান্ধবী বলল, আজকে আমার বাসায় চল, আমার ভালো লাগে না, আমি তো একাই থাকি, তুই চল, আজকে আমরা একসাথে থাকবো। আমি বললাম, ঠিক আছে চল। ওর বাসাটা একটু দূরে। আমরা যাচ্ছি, যেতে যেতে দেখি সামনে একটা নদীর মতো, মানে লেক। অনেকে ওখানে বসে আড্ডা দিচ্ছে। আমারও খুব ইচ্ছে হলো ওখানে বসতে। আমি আমিনাকে বললাম, আমিনা, আয় না, আমরা এখানে একটু বসি। আমার এই বান্ধবীর নাম হচ্ছে আমিনা। আমিনা বলল, ঠিক আছে। আমরা দুজন বসে কথা বলছি। খুব সুন্দর পরিবেশ, আকাশে চাঁদের জ্যোৎস্না। আমিনা আমাকে বলছে, আচ্ছা জেসমিন, তুই প্রেম করিস না? আমি বললাম, আমার মতো গরিবের মেয়ের সাথে কে প্রেম করবে? আমিনা বলল, আমাদের সুপারভাইজার স্যার মনে হয় তোকে পছন্দ করে। আমি বললাম, আমি গরিবের মেয়ে, আমার বাবা একজন কামলা, আমার জন্য এসব প্রেম ভালোবাসা না রে। আমিনা আমাকে বলল, মন খারাপ করিস না জেসমিন, একদিন তোর জন্য কোনো না কোনো রাজপুত্র অবশ্যই আসবে। আমি বললাম, রাত তো অনেক হয়েছে, বাসায় যাবি না? আমিনা বলল, হ্যাঁ চল। আমরা ওর বাসার দিকে হাঁটতে থাকলাম। ওর বাসায় ঢুকে দেখি গ্রাম থেকে ওর মা, ভাই, বোন সবাই এসেছে। এক রুমে এতজন কিভাবে থাকবো? আমি ওর মা ভাই বোনদের সাথে কথা বললাম। ওর মা তেলে ভাজা পিঠা এনেছে, আমাকে দিল। আমি বললাম, আমি বাসায় চলে যাই, আজ খালাম্মারা এসেছে। আমিনা বলল, সমস্যা নাই, তুই থাক। আমি অনেক অনুরোধ করে চলে আসলাম। আমার খুব খিদে লেগেছে, ভাবছি বাসায় গিয়ে পেট ভরে পিঠা খাবো। রাত তখন 11টার মতো হবে। নির্জন পথ, খুব ভয় ভয় লাগছে। আশেপাশে কোনো মানুষজন নেই। হঠাৎ করে একটা লোক চাদর মুড়ি দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো বিড়ালের চোখের মতো জল জল করছে। লোকটা আমাকে বলছে, আমার খুব খিদে লেগেছে, কিছু খেতে দিবেন? আমি পিঠার বাটিটা লোকটার হাতে দিই। লোকটা হাবড়ে জাবড়ে খেতে থাকে। মনে হচ্ছিল অনেক দিন বুঝি কিছু খায়নি। আমার খুব মায়া হচ্ছিল, কিন্তু আমি তার মুখ দেখতে পারলাম না। রাত অনেক হয়েছে। আমি হাঁটতে শুরু করলাম বাসার দিকে। বাসায় ঢুকেই রান্না বসিয়ে দিলাম, অনেক খিদে লেগেছে।
তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আমি আর বিছনা থেকে উঠতে পারছি না, অনেক জ্বর এসেছে, মনে হচ্ছে শরীরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার রুমে আরও 2টা মেয়ে থাকে, কিন্তু তারা এখন রুমে নেই, ওরাও কাজে গেছে। খুব কষ্ট হচ্ছিল। আমি অনেক কষ্টে বাসা থেকে বের হয়ে ফার্মেসিতে যাই ঔষধ কেনার জন্য। ঔষধ কেনার পর কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে কিছু ফল কিনি, তারপর বাসার দিকে হাঁটতে থাকি। কিন্তু আমি আর হাঁটতে পারছি না, মাথা ঘুরছে। হঠাৎ পড়ে যাই, জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে, আমাকে স্যালাইন দেওয়া হচ্ছে। আর পাশে বসে আছে সেই চাদরে ঢাকা লোকটা। আমাকে বলছে, কোনো চিন্তা করবেন না, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমি কিছুই বলি না। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন বাসায় যাওয়ার জন্য উঠেছি, কিন্তু সেই লোকটা কোথায়? তাকে তো দেখছি না। একজন নার্সকে দেখতে পাই, তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, আমাকে যে নিয়ে এসেছিল, আমার পাশে বসেছিল, সেই লোকটা কোথায়? নার্স অবাক হয়ে বলল, তুমি তো এখানে একাই এসেছো, তোমার সাথে তো কেউ আসেনি। আর এখানে তো তুমি একাই ছিলে, তোমার সাথে তো কেউ ছিল না। আমি অবাক হয়ে যাই, তাহলে কি আমি ঘোরের ভিতরে ছিলাম? আমি বাসায় চলে আসি, সারা রাত জেগে থাকি, কিছুতেই ঘুমোতে পারি না। ফজরের আজান দেয়, আমি উঠে নামাজ পড়ি। আমি 5 ওয়াক্তই নামাজ পড়ি। তারপর নাস্তা করে গার্মেন্টসে চলে যাই। সারাদিন কাজের মাঝে সময় কেটে যায়। রাতে সুপারভাইজার এসে বলল, তোমার নাইট আছে। আমি বললাম, আমার শরীর ভালো না স্যার। উনি বললেন, এটা বড় স্যারের অর্ডার, না মানলে তোমার আমার কারোরই চাকরি থাকবে না। আমার বাধ্য হয়েই নাইট করতে হচ্ছে। নাইটে আমরা 3 জন মেয়ে আর 2 জন ছেলে, কাজ চলছে। হঠাৎ সুপারভাইজার এসে আমাকে বলল, বড় স্যার তোমাকে ডাকছে। আমি অবাক হয়ে যাই, বড় স্যার আমাকে কেন ডাকবে? তারপরেও আমি যাই বড় স্যারের রুমে। বড় স্যার আমাকে দেখে বলল, তোমার কাজ আমার খুব ভালো লেগেছে, আগামী মাস থেকেই তোমার প্রমোশন হবে। আমি বললাম, ধন্যবাদ স্যার। স্যার আমাকে বলল, তুমি নিচে গিয়ে আমার গাড়িতে বসো, আমি আসছি, তোমার একটা ছোট্ট কাজ আছে। আমি স্যারের গাড়িতে গিয়ে বসি। একটু পরে স্যার আসে। গাড়িতে কোনো ড্রাইভার নেই। স্যার নিজেই ড্রাইভ করা শুরু করলো। একটু যেতেই গাড়িটা ব্রেক করলো। দেখি নির্জন একটা জায়গা। আমার কেমন যেন ভয় লাগছে। স্যার আমাকে বলল, জেসমিন, কিছু পেতে হলে কিছু দিতে হয়, পৃথিবীটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক। আমি বললাম, স্যার আমি তো গরিবের মেয়ে, আমি আপনাকে কি দেব? স্যার বলল, আরে তোমার যা আছে তুমি তাই দাও, আর আমি তোমার প্রমোশন পাক্কা করে দেব, আর তুমি হবে সুপারভাইজার। এটা বলেই উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি চিৎকার করতে থাকি, কিন্তু আশেপাশে কেউ নেই। আমি ইজ্জত বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু কিছুতেই তার শক্তির সঙ্গে আমি পেরে উঠছিলাম না। হঠাৎ গাড়ির কাঁচ ভাঙার শব্দ। আমি তাকিয়ে দেখি সেই চাদর পরা লোকটা গাড়ির গ্লাস ভেঙে স্যারের গলা চেপে ধরেছে এবং স্যারকে গলা উঁচু করে বাইরে টান মারল। স্যারের পুরো মুখ রক্তে ভরে গেল। লোকটার নীল চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। স্যারকে 2 হাত দিয়ে উঁচু করে ধরে এক আছাড় মারল। স্যার ফ্যাক করে উঠে দাপাতে শুরু করলো। আমি তখন গাড়ি থেকে বেরিয়ে আসলাম। লোকটা স্যারকে আবারও হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারল। স্যার উঠতে উঠতে সামনের নদীতে গিয়ে পড়ল। আমি ভয়ে কাঁপছি, একটা মানুষের শরীরে এত শক্তি কিভাবে থাকতে পারে? হঠাৎ লোকটা আমাকে বলল, এখানে থাকাটা ঠিক হবে না, বলে আমার হাত ধরে দৌড়াতে শুরু করলো। আমি কিছু না বুঝেই দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে একটা অচেনা গ্রামে এসে পড়ি। সামনে একজন হুজুর চাচা আমাদের দেখে বলল, তোমরা কে? এই গ্রামে তো তোমাদের আগে দেখিনি। আমি বললাম, আমাদেরকে কিছু লোক তাড়া করেছে, তাই এই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, আমাদেরকে বাঁচান চাচা। লোকটা আমাদের বলল, তোমাদের কোনো ভয় নেই, আমার সাথে আমার বাড়িতে আসো। তারপর চাচার বাড়িতে আমাদেরকে নিয়ে গেল। চাচার বাড়িতে কেউই নেই। আমি বললাম, চাচা বাড়িতে আর কেউ নেই? চাচা বলল, না রে মা, আর কেউ নেই, একটা অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে, আর আমার কেউ বেঁচে নেই, বলে কাঁদতে শুরু করলো। আমি সান্ত্বনা দিলাম। তারপর চাচা আমাদের খাওয়া দাওয়া করায়, রাতে আমাকে একটা রুমে থাকতে দেয়, আর ওই ছেলেটাকে চাচা নিজের সঙ্গেই রাখে। রাত বাড়ছে, আর চিন্তা হচ্ছে
কিভাবে কিভাবে কোথায় চলে আসলাম? আর ওই ছেলেটাই বা কে? আমাকে বাঁচানোর জন্য নিজেই বা কেন এত বিপদে পড়ল? উতাল পাথাল চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কখন যে রাত পার হয়ে গেল বুঝতেই পারলাম না। সকাল হতেই চাচা ডাকছে, জেসমিন, জেসমিন। আমি উঠে আসলাম। চাচা বলছে, আমি বাজারে গেলাম মা, তোরা থাক, বলেই চাচা চলে গেল। তারপর আমি ওই ছেলেটার কাছে গিয়ে বলি, আপনার নামটা তো এখনো জানা হলো না। উনি বলল, ওনার নাম সান। আমি বললাম, আমার জন্য আপনি কেন বিপদে পড়তে গেলেন? উনি বলল, তোমার জন্য আরও অনেক বিপদের মুখোমুখি হতে পারবো। এইভাবে কয়েকদিন কেটে গেল, আমাদের মাঝে প্রেম হয়ে গেল। আমরা এখনও সেই চাচার বাড়িতেই আছি। একদিন আমার খুব জ্বর। চাচা এক কবিরাজ নিয়ে আসে। কবিরাজ আমার ঘরে ঢুকেই বলে, এখানে নাকি জিন আছে। তারপর আমাকে পানি পড়া দেয় আর বারবার শুধু সানের দিকে তাকায়, তারপর চলে যায়। রাত হয়ে গেছে, আমি কিছুই খেতে পারছি না, ফল খেতে ইচ্ছে করছে। সানকে বলতেই সান বাইরে গেল আর মুহূর্তের মধ্যে অনেকগুলো ফল নিয়ে আসলো। আমি অবাক হয়ে বললাম, তুমি কি মানুষ নাকি জিন? কথাটা শুনেও চমকে যায়। সেই রাত্রে আমি বাথরুমে যাচ্ছি, হঠাৎ করে আমার গা শিউরে ওঠে। আমি দেখি সান একটা চাদরের উপর দাঁড়িয়ে আছে আর চাদরটা উড়ে যাচ্ছে। সান উঠোনে এসে নামলো। আমি ভয়ে কাঁপতে থাকি। কোনোভাবে রাতটা পার করে সকালে সব চাচাকে খুলে বলি। চাচা বলে, এই কথা আর কাউকে কিন্তু বলিস না। ওই ছেলেটা কোনো মানুষ না, ও একটা জিন। আমি কথাটা শুনেই আঁতকে উঠি। কিন্তু চাচা বলে, সে কোনো খারাপ জিন না, সে ভালো জিন, আর তোকে খুব ভালোবাসে। আর জিনরা যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে। আমি ভয়ে কাঁপতে থাকি। এমন সময় সে কবিরাজ বাড়িতে আসে, সাথে আরও অনেক লোকজন নিয়ে আসে। তারা সবাই মিলে পুরো বাড়িটাকে ঘিরে ফেলে। চাচা বলে, কি হয়েছে কবিরাজ মশাই, কি হয়েছে? কবিরাজ বলে, এই বাড়িতে একটা জিন আছে আর আমি সেই জিনটাকেই ধরতে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে জিন ধরব, জিনকে বন্দি করে অনেক ধন সম্পদের মালিক হব। বলতে বলতে ঘরের ভিতরে ঢুকে পড়ে আর সান উঠতেই ওকে ধরে ফেলে। আমি গিয়ে কবিরাজকে বলি, বাবা ওকে ছেড়ে দেন, বাবা ওকে ছেড়ে দেন। কবিরাজ আমাকে মারতে আরম্ভ করে আর আমি মাটিতে পড়ে যাই। তখন সান চিৎকার করে ওঠে। মনে হচ্ছিল ওর মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। সানকে কবিরাজ বন্দি করে ফেলে আর আমাকেও বেঁধে ফেলে। তন্ত্র মন্ত্র পড়তে থাকে। তখন অনেক রাত হয়ে যায়। হঠাৎ আকাশ থেকে একটা আলোর ঝলক এসে সানের উপরে পড়ে। সান মুক্ত হয়ে যায়। আমার হাতের বাঁধন খুলে আমাকে নিয়ে ও আবার দৌড়াতে শুরু করে। পিছনে পিছনে কবিরাজও দৌড়াতে থাকে। আমরা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি। সামনে দেখি বিশাল বিশাল কিছু লোক। আমি ভয় পেয়ে যাই। সান বলে, ভয় নেই, ওরা আমাদেরকেই নিতে এসেছে। আমি বললাম, কোথায়? সান বলল, জিনের রাজ্যে। তখন আমি আরও ভয় পেয়ে যাই আর বলি, ওখানে তো আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি ওদেরকে ছেড়ে যাব না, আমি যেতে পারবো না। এদিকে কবিরাজও দল বল নিয়ে পিছন পিছন প্রায় চলে এসেছে। সান আমার হাত ধরে জোর করে বলছে, চলো আমার সাথে, আমি তোমাকে খুব ভালোবাসি। বলতে বলতেই জিনের দল বলে সে সানকে ধরে নিয়ে একটা বড় চাদরের উপরে দাঁড় করায়। চাদরটা আকাশে উঠতে শুরু করে। এদিকে কবিরাজের দলবল লাঠি নিয়ে এসে সানকে ধরার চেষ্টা করে, কিন্তু তার আগেই সানের চাদর আকাশে উড়ে গেছে। সান আমার দিকে কান্না ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে, আমিও ওর দিকে তাকিয়ে আছি। একসময় উড়ান্ত চাদর আকাশের দিকে মিলিয়ে যায়। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। এখন আমার বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও হয়েছে আমার। ছেলের কণ্ঠ একদম সানের মতো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? আশা করি সবারই খুব ভালো লেগেছে। তবে আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টসের কারণে আমরা আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহ পাব। আর এই চ্যানেলের আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।